প্রথমে লোকসভা নির্বাচনে 18 থেকে কমে 12, তারপর লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী 4টি বিধানসভার যে উপনির্বাচন ছিল সেখানে 3টির মধ্যে এগিয়ে থাকা সত্ত্বেও 4টি জায়গায় হেরে গেল বিজেপি। এই দায়িত্বটা কে নেবে, সুকান্ত মজুমদার না শুভেন্দু অধিকারী? চলুন এবারে একটু অঙ্কটা বুঝে নিই। যে 4টে জায়গায় উপনির্বাচন হলো, শুধুমাত্র মানিকতলা বাদে প্রতিটা জায়গা থেকেই লোকসভা নির্বাচনে এগিয়েছিল বিজেপি। এই মানিকতলা বিধানসভায় তৃণমূল কংগ্রেস এগিয়েছিল লোকসভা নির্বাচনে মাত্র 3,500 ভোটে। সেখান থেকে মানিকতলায় এবার সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে জিতেছে প্রায় 62,000-এর কাছাকাছি ভোটে। আসুন বাকি 3টে বিধানসভা দেখি। এই বাগদা বিধানসভা হচ্ছে শান্তনু ঠাকুরের গড় বলা যেতে পারে। এই বাগদা বিধানসভা থেকে বিজেপি লিড ছিল 2024-এর লোকসভা ইলেকশনে প্রায় 20,000 ভোটে। এখান থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিল মধুপর্ণা ঠাকুর এখান থেকে জিতেছে প্রায় 30,000-এর কাছাকাছি ভোটে। আপনাদের কি মনে হয় শান্তনু ঠাকুরের হাত কি মধুপর্ণা ঠাকুরের উপর ছিল, বিজেপি ক্যান্ডিডেটের উপর না থেকে? তাই জন্যই মধুপর্ণা ঠাকুর এখান থেকে জিততে পেরেছে প্রায় 30,000-এর কাছাকাছি ভোটে। নিচে অবশ্যই কমেন্ট করে বলবেন এই ব্যাপারে। রানাঘাট দক্ষিণে বিজেপি এগিয়েছিল প্রায় 36,000-এর কাছাকাছি ভোটে। এইখানে রানাঘাট দক্ষিণ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী জিতেছে প্রায় 45,000-এর কাছাকাছি ভোটে। রায়গঞ্জে লোকসভা নির্বাচনের নিরিখে বিজেপি এগিয়েছিল প্রায় 46,000-এর কাছাকাছি ভোটে। সেখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী জিতেছে প্রায় 50,000-এর কাছাকাছি ভোটে। মাত্র 1 মাসের মধ্যে এত বড় ভোট সুইং দেখা গেল বিজেপির ভোট ব্যাংকে। তাহলে এখান থেকে কি মনে হচ্ছে, মানুষ কি আর বিজেপি চাইছে না, না বিজেপির ডাউনফল এখান থেকেই শুরু হচ্ছে? তাহলে বিজেপি কর্মীদের কি মনে হয়, শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার কি তাহলে ঠিকঠাক ভাবে নেতৃত্ব দিতে পারেননি বাংলা বিজেপিকে? তাহলে এখান থেকে একটি প্রশ্ন উঠে আছে, বাংলা বিজেপির মুখ হিসেবে যাকে সবার প্রথম বাংলার মানুষ চিনেছিল সেই দিলীপ ঘোষকে কি আবার কামব্যাক করানো হবে বাংলা বিজেপির পক্ষ থেকে? দিল্লির শীর্ষ নেতৃত্ব কি সেটাই ভাবছে? আমরা অলরেডি জানি সুকান্ত মজুমদার বালুরঘাট থেকে 12,000 ভোটে জিতে উনি অর্থমন্ত্রী হয়েছেন। ওনার ওপর যে বাংলার বিজেপির সাংগঠনিক দায়িত্ব ছিল উনি আর সেই দায়িত্ব পালন করবেন না, নতুন মুখকে আনা হবে। সেই নতুন মুখ কি পুরনো মুখ দিলীপ ঘোষ হবে না নতুন কাউকে আনা হবে? এখান থেকে এই প্রশ্নটা উঠে আসে, বিজেপি কি 2026-এ তৃণমূলকে টক্কর দিতে পারবে, না তৃণমূল আবার 2021 সালের মতো ক্লিন সুইপ করবে? লোকসভা নির্বাচনের এত খারাপ ফলাফল, প্লাস বিধানসভা উপনির্বাচনের এই এত খারাপ ফলাফল, তার দায়িত্ব কে নেবে, শুভেন্দু অধিকারী না সুকান্ত মজুমদার না দিল্লির শীর্ষ নেতৃত্ব? এইবার আসি একটু শুভেন্দু অধিকারী কথা। শুভেন্দু অধিকারী কি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি হারিয়েছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থনা করব। আমার জীবনে আমি অনেক ইলেকশন করেছি, ইলেকশন করানোটা আমার কাছে কোনো বড় ব্যাপার নয়। তাহলে এই ইলেকশনের ভরাডুবির দায়িত্ব তাহলে শুভেন্দু অধিকারীকে তো নিতে হবে। যখন শুভেন্দু অধিকারীর ওপর বঙ্গ বিজেপি সবকিছু দায়িত্ব দিয়েছিল, তারপর শুভেন্দু অধিকারীকে যদি প্রশ্ন করা হচ্ছে, শুভেন্দু অধিকারী বলছে তৃণমূল কংগ্রেস গণতন্ত্রকে হত্যা করেছে, তৃণমূল কংগ্রেস কাউকে ভোট দিতে দেয়নি। তাহলে এখান থেকে প্রশ্ন উঠে যায়, নির্বাচন কমিশন আপনাদের, কেন্দ্রীয় ফোর্স দিয়ে ভোট করানো হচ্ছে সেটাও আপনাদের। তাহলে এত কিছুর পর, এত কিছু থাকা সত্ত্বেও তাহলে কেন আপনারা বলছেন এই কথাটা যে ভোট লুট করেছে তৃণমূল কংগ্রেস? তাহলে আপনারা কেন নির্বাচন কমিশনের কাছে যাচ্ছেন না, কেন আপনারা হাইকোর্টে যাচ্ছেন না, কেন আপনারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন না? বিজেপির অন্দরমহল থেকে এটাও শোনা গেছে লোকসভা নির্বাচনে প্রার্থী বাছাই থেকে এবং লোকসভা নির্বাচনে কি ইস্যুতে লড়াই হবে সেটাও ঠিক করেছিলেন এই শুভেন্দু অধিকারী। তাহলে এই হারের দায় তো শুভেন্দু অধিকারীকে নিতে হবে, নালে কে নেবে এই হারের দায়? শুভেন্দু অধিকারী এখানে একটি ইন্টারেস্টিং কথা বলেছেন, আমি কিছু ঠিক করিনি, এখানে সবকিছু ঠিক করেছে দল যা বলেছে সেটাই হয়েছে, আমার কথা কোনো কিছুই এখানে ভ্যালিডিটি ছিল না। শেষ প্রশ্ন, 2026-এ কি বিজেপি পারবে তৃণমূলকে টক্কর দিতে, না তৃণমূল কংগ্রেস ক্লিন সুইপ করবে যেরকম 2021 সালে করেছিল? কি হবে বাংলা বিজেপির নতুন সাংগঠনিক মুখ? এত প্রশ্ন বিজেপির কাছে, বিজেপিকে কুড়ে খাচ্ছে, এত সব প্রশ্ন বিজেপিকে ঘিরে ধরেছে। লাস্টে যাওয়ার সময় আমরা একটাই কথা বলবো, নেতাদের মতো অর্ধেক কাজ করবে না, সাবস্ক্রাইবের সাথে বেল আইকনটাও প্রেস করবে।